Okay. So last day we have discussed one sort of phase diagram, that is isomorphous phase diagrams, right? So we discussed about what is isomorphous, how the diagram is drawn, and what are the parameters that we get from the uh, isomorphous phase diagrams, and how to calculate the relative amount with Tyler-Lever rule, right? So ultimately, what was our objective is that in those phase diagrams, we are just being introduced with different types of phase diagrams. We are actually not going deep into these phase diagrams. Okay, আমরা কি করছি, আমরা ফেজ ডায়াগ্রামের কি কত প্রকার আছে সেগুলো দেখছি, এগুলো থেকে কি কি পাওয়া যায়, কিভাবে বের করা যায় সেটাই জাস্ট দেখছি, মানে আমরা পরিচিত হচ্ছি। ওকে, আমরা এখন পর্যন্ত কিন্তু খুব বেশি ভিতরে এগুলোর ঢুকি নেই, বিকজ এটার সাথে আমার মাইক্রোস্ট্রাকচারটা অনেকখানি জড়িত। সো প্রত্যেকটা ফেজ ডায়াগ্রামে যেসব ফ্রেজ ক্রিয়েট হয়, যেসব ফেজে আমরা ট্রান্সফর্মড হই, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা মাইক্রোস্ট্রাকচার বের করি, প্রত্যেকটা মাইক্রোস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা স্পেসিফিক নিয়ম আছে বা একটা স্পেসিফিক ওয়ে আছে। ডিফারেন্ট কম্পোজিশনে সেই মাইক্রোস্ট্রাকচার কম্পোজিশনটা ডিফারেন্ট হয়, রাইট? সো আমরা জাস্ট ওই টাইপের ফেজ ডায়াগ্রামে কিভাবে এই মাইক্রোস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এখনো ফুল ডিটেলসে দেখিনি। জাস্ট প্রত্যেকটা ফেজ ডায়াগ্রাম কিরকম এবং তাতে কিভাবে কি কি জিনিস পাওয়া যায় সেটা এখন পর্যন্ত দেখেছি। ওকে, so we will come back to these phase diagrams again while we are done with our introduction. Okay, আমরা এখন পর্যন্ত এই আইসোমরফাস ফেজ ডায়াগ্রামে কিভাবে আমাদের প্রত্যেকটা একটা স্পেসিফিক ফেজে যদি থাকে তাহলে টেম্পারেচারে কি পরিমাণ কম্পোজিশন আছে সেটা আমরা বের করতে শিখেছি, এবং স্পেসিফিক টেম্পারেচার দেওয়া থাকলে ওইখান থেকে কম্পোজিশন বের করা শিখেছি, রাইট? সো এইগুলো আমাদের জানার পরে এরপরে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে একটা স্পেসিফিক কম্পোজিশন যদি থাকে, সেই কম্পোজিশনে আমার কিভাবে মাইক্রোস্ট্রাকচারটা ডেভেলপড হয়। সো এইখানেই কিন্তু আমাদের ওই কুলিং কার্ভের একটা বিষয় চলে এসেছিল। We were introduced with that. Cooling curve is well, whenever you make any composition with two different components and make an alloy, afterwards while you cool, this cooling curve actually is the function of temperature and time. সো একটা কম্পোজিশন তৈরি করার পরে সেটাকে কোন প্রসেসে কতক্ষণ এটাকে কুল করা হবে, দ্যাট উইল অ্যাকচুয়ালি ডিক্টেট দি ওয়ে ইট উইল ফর্ম। ওকে, সো একটা নির্দিষ্ট কম্পোজিশনে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওই কম্পোজিশনটা ক্রিয়েট করার পরে তারপর যখন আমরা সেটাকে কুল ডাউন করব, সেই কুল ডাউনের বিভিন্ন প্রসেস এবং সেইটার টাইমিং এর উপরে ডিপেন্ড করবে আমার মাইক্রোস্ট্রাকচার গুলো কিভাবে ডেভেলপড হবে। অলরাইট, আমরা কি এই পর্যন্ত কি আমরা বুঝি? জি স্যার। যদি বুঝে থাকি then we can actually skip this isoformous, মানে আমরা এখানে আইসোফরমাস টাইপ অফ যে ফেজ ডায়াগ্রামটা আছে we can stop here. ওকে, আমরা এখানে স্টপ করে নিয়ে আমরা আরেকটা প্রকারে যাব। পরবর্তীতে যখন আমাদের এন্টায়ার ধারণাটা তৈরি হবে, তখন আমরা আস্তে আস্তে মাইক্রোস্ট্রাকচারটা কিভাবে হয়, কিরকম হয় সেটা দেখতে থাকবো। ওকে,
So today we are going to start a new topic which is eutectic type phase diagrams. Okay, তো আমরা একটা আইসোফরমাস টাইপ শেষ করেছি, এখন আমরা ইউটেকটিক টাইপ ফেজ ডায়াগ্রামটা শেষ করব। ওকে, ইউটেকটিক টাইপ ফেজ ডায়াগ্রাম, আইসোফরমাস ফেজ ডায়াগ্রামটা কি ছিল? ওটা ছিল কমপ্লিটলি সলিউবল। ওকে, একটা আরেকটার মধ্যে কমপ্লিটলি সলিউবল ইন সলিড স্টেট, অলসো ইন লিকুইড স্টেট, বাট ইফ দেয়ার ইজ এনি পার্শিয়াল সলিউবিলিটি, দেন একটা বাইনারি সিস্টেমের মধ্যে, বাইনারি সিস্টেম মিন্স দুইটা কম্পোনেন্ট থাকবে, দুইটা কম্পোনেন্ট যখন পার্শিয়ালি সলিউবল হয় তখন ইউটেকটিভ সিস্টেমটা ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি। ওকে, সো ইউটেকটিভ সিস্টেমটা কি, হোয়াট ইজ দিস ইউটেকটিক, এই জিনিসটার মিনিংটা কি? এই জিনিসটার মিনিং হচ্ছে it is the lowest possible melting temperature over all the mixing ratios for the involved component species. ওকে, এমন একটা পয়েন্ট, ইউটেকটিক পয়েন্টটাকে এমন একটা পয়েন্ট বলা হয় যেখানে আমার সবগুলো স্টেট ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, ট্রিপল পয়েন্ট ছিল না ইয়ের ওয়াটারের, অনেকটা সেরকম। এমন একটা পয়েন্ট, ইউটেকটিক পয়েন্ট ইজ এমন একটা পয়েন্ট যেখানে একটা পার্শিয়ালি সলিউবল মিক্সচার থাকা সত্ত্বেও প্রত্যেকটা স্টেট একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। তো সেটা যদি আমি এখন ফেজ ডায়াগ্রামে খুঁজতে যাই, দেন ফেজ ডায়াগ্রামটা যদি এরকম হয়, ফেজ ডায়াগ্রামটা যদি এরকম হয়, ক্যান ইউ সি? Yes, sir. ওকে, ফেজ ডায়াগ্রামটা যদি এরকম হয় তাহলে পরে আমরা বলতে পারি যে ইউটেকটিক পয়েন্ট কোনটা হবে। কোনো ধারণা আছে? 61.9 liter. রাইট, স্যার ইউটিলিটি পয়েন্টে কি স্যার একটা বলবেন? সেটা তো বললাম, এমন একটা পয়েন্ট যে পয়েন্টে সবগুলো স্টেট একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি আছে, লিকুইড আসছে, আমার আলফা প্লাস বিটা দুইটা সলিডের সলিউশনও আসছে। ঠিক আছে, এই পয়েন্টটাতে এসে এভরিথিং ইজ ইকুইলিব্রিয়াম। এই পয়েন্টটা ছাড়া আর কোথাও কিন্তু ইকুইলিব্রিয়াম নেই, তিনটা স্টেটের ইকুইলিব্রিয়াম নেই। আমি কি বুঝাতে পেরেছি? এই পয়েন্টটা যদি আমি খেয়াল করি, এখানে আমার আমার দুইটা সলিড স্টেট আছে, রাইট? একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, রাইট? দুইটা সলিড স্টেট আছে, একটা আলফা একটা বিটা, আর একটা লিকুইড স্টেট আছে। ওকে, তো আমার এই পোর্শনটাকে আমি বলছি আলফা প্লাস লিকুইড, এই পোর্শনটাকে বলছি বিটা প্লাস লিকুইড, এই পোর্শনটাকে বলছি আলফা প্লাস বিটা। বাট এই একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে যেখানে লিকুইডও আছে, আলফাও আছে, বিটাও আছে, এবং দ্যাট ইজ অলসো ইন ইকুইলিব্রিয়াম পজিশন। একটা পয়েন্টে সবগুলো ফেজ একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, এই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, সো যদি আমি এই জিনিসটা হচ্ছে লেড অ্যান্ড টিনের একটা মিক্সচার যদি থাকে, সেখানে লেড টিন বাইনারি ফেজ ডায়াগ্রামে আমরা এরকম একটা ইউটেকটিক পয়েন্ট পাই। We also get this eutectic point on iron carbon diagram also. Okay, iron carbon diagram-এ আমরা ইউটেকটিক পয়েন্ট পাবো, আমরা সেটা তখন আলোচনা করব যখন ওই ডায়াগ্রামটা পড়ব। ওকে, সো এখানে both metals are partially soluble, so complete solubility নাই এটার মধ্যে। ওকে, and liquid phase এর সাথে এখানে একটা পয়েন্ট যেখানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, this point. ওকে, ক্লিয়ার? এখন কি ইউটেকটিভ পয়েন্ট চিনতে পেরেছি? Yes, sir. ইয়েস স্যার। So ইউটেকটিভ পয়েন্ট যদি চিনিয়ে থাকি, then we can go forward. এই যে where three phases are in equilibrium. Hello, sir. হ্যাঁ,
স্যার আমার স্যার কেমিস্ট্রি ক্লাস ছিল স্যার, আমি এটা যাও লিভ যাও দিয়ে ওটা জয়েন করতে। ওকে থ্যাংক ইউ স্যার। where three phases are in equilibrium. Okay, so একটা point, it's a point where liquid alpha plus beta everything is on equilibrium position, right? Through this point the original isotherm line passes through and eutectic reaction occurs. Isotherm means একই temperature is not changing. Okay, so temperature is not changing এবং এইখানটাতে ইউটেকটিক রিঅ্যাকশনটা হয়। সো এখানে যেই কম্পোজিশনটা থাকবে সেটাকে বলা হবে কি সিই কম্পোজিশনটা, যেটা 61.9% টিনে আসবে, অ্যান্ড এটার যে টেম্পারেচারটা থাকবে সেটাকে বলা হয় টিই। ওকে, ইউটেকটিক পয়েন্টের। সো ইউটেকটিক রিঅ্যাকশনটাতে কি আসছে, ইউটেকটিক রিঅ্যাকশনে আসছে যে এই লিকুইডটা কি হয় যদি কুলিং কার্ভের কথা চিন্তা করি, ইফ আই ড্র কুলিং কার্ভ, আমি যদি এই পয়েন্টে একটা কুলিং কার্ভ আঁকি, এখানে কম্পোজিশনটা আঁকি, কুলিং এখান থেকে টেম্পারেচার যদি নিচের দিকে নিতে যেতে থাকি তাহলে কি হবে, লিকুইড থেকে যখন কুল করব তখন কি হবে, একটা দুইটা সলিডের মিক্সচার পাবো, রাইট? সো সলিড 1 এন্ড সলিড 2। আবার যখন এটাকে হিট আপ করব তখন সলিড 1 সলিড 2 দুইটা মিক্সচার হয়ে যাবে লিকুইড। ওকে, সো for lead and tin system eutectic point can be shown like this. কুলিং করার পরে alpha of tin and beta of tin. ওকে, আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ঠিক আছে স্যার এল 61.9 মিন্স এটার কম্পোজিশনটা 60.1.9। ওকে, তাহলে এটা কুল করলে আমি আলফা পাবো 19 SN। 19 মিন্স হোয়াট, এই যে আলফার হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ হিয়ার, রাইট? এটাকে যদি আমি টানি তাহলে পাবো 19, আর বিটার হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ হিয়ার, লোয়েস্ট, এটাকে যদি টানি তাহলে পাবো 97.5। দ্যাট ইজ ওয়াই আলফা 19 ইজ রিটেন and beta 97.5 is written. বুঝা গেছে এই দুটো? স্যার এখানে স্যার বলা হচ্ছে স্যার লেড এবং টিন স্যার দুইটার সিস্টেম স্যার, বাট এখানে তো স্যার আমি কোনো লেড দেখতেছি না স্যার, এখানে শুধু টিন। এই মানে এল আর সেই সলিডটা স্যার, সলিড এবং লিকুইড যেটা দুইটাতে তো স্যার শুধু টিন দেখতে পাচ্ছি স্যার, লেড তো নাই স্যার। lead কেন স্যার and লেড টিন সিস্টেম বলা হচ্ছে স্যার? lead এর নরমাল স্টেট কি? সলিড স্যার, সলিড স্যার। এখানে হচ্ছে ইউ টেক আ বেস মেটাল, আমি আগেও বলেছিলাম মিক্সচার করার সময় কি করতে হয়, মিক্সচার করার সময় একটাকে বেস ধরতে হয়, তাই না? ডিটারজেন্ট যখন গুলাবা তখন কি করবা, পানি নিবা আগে, রাইট? পানির মধ্যে ডিটারজেন্ট দিবা, জি স্যার। তারপর ডিটারজেন্ট গুলাবা। তো এইখানে লেড এন্ড টিনের এখন স্যার আমরা মধ্যে, টিনের মধ্যে স্যার আমরা লেড নিচ্ছি স্যার, লেড এর টিনের তিনটা মধ্যে বেস। লেডটা বেস, তার মধ্যে তুমি টিন মিক্স করতেছো, ও ঠিক আছে? তুমি পানি বেস জি স্যার। নিছো, পানির মধ্যে ডিটারজেন্ট দিচ্ছ, ডিটারজেন্ট যত বেশি দিবা ফেনা তত বেশি হবে। লেডের মধ্যে তুমি টিন যত বেশি দিবা তত তোমার কম্পোজিশন চেঞ্জ হবে। তো এই জন্য এইখান থেকে বলা হচ্ছে জিরো থেকে লেড, লেডের মধ্যে এটা হচ্ছে পিওর লেড, ঠিক আছে? লেডের মধ্যে টিনের ওয়েটেজ আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এটা পুরোটা যখন 100 হয়ে যাবে দ্যাট মিনস এটা পুরোটাই টিন, তখন আর লেড থাকবে না। এবার বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে স্যার। তাহলে এইটা কি বোঝা গেছে, দিস আলফা এন্ড বিটা? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, আলফা এন্ড বিটা। সো আমি কি বলছি, যে আমি বলছি যে ইউটেকটিক রিঅ্যাকশনটা হবে এরকম, যদি লেড এন্ড টিনের ইউটেকটিক রিঅ্যাকশন হয় তাহলে ইউটেকটিক পয়েন্ট তো এটা, তাই না? 61.9, যেখানে টিনের পার্সেন্টেজ 61.9। ওকে, টিনের পার্সেন্টেজ 61.9। এখন তাহলে পরে আমি কি করতাম আগে, আগেরটাতে কি ছিল, যেই কম্পোজিশনটাতে আমি আঁকতাম, যে কম্পোজিশনটাতে আমি আঁকতাম আগেরটা কি ছিল, এরকম ছিল না? এটা শিখেছি না? তো সাপোজ এই যে এই পয়েন্টটা,
এই পয়েন্টটা করার পরে আমি কি করতাম, একটা লাইন টানতাম না, লাইন টেনে এইটার একটা কম্পোজিশন পাইতাম, এটা একটা পাইতাম, তাই না? জি স্যার। কত জি কিনা স্যার। সেম ওয়ে এই যে কম্পোজিশন, তাহলে পরে হচ্ছে যে আমি ধরতাম যে ঠিক আছে এটা লিকুইড আছে এটা সলিড আছে, লিকুইডের একটা সলিড লিকুইডাস লাইনটা নিতাম, সলিডের সলিডাস লাইনটা নিতাম। এটা কি আছে, এইটার ক্ষেত্রে আমার সেই লাইনটা টানতে হচ্ছে না, এটা অলরেডি আইসোথার্মাল একটা কন্ডিশনের মধ্যে থাকে, কেননা বলা হয়েছে ইউটেকটিক পয়েন্টের মধ্যে একটা আইসোথার্মাল লাইন যায়। ওকে, সো কি হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আমার এখানে অলরেডি টানা আছেই। সো যদি আমি বলি যে লিকুইড সলিডাস লাইন অফ দিস ওয়ান, তাহলে কত আসতেছে সেই লাইনের সাথে, এই লাইনের সাথে লাইন ইন্টারসেক্ট করেছিল না, তো এই লাইনটা ইন্টারসেক্ট করেছে কোথায়, 19 এ, রাইট? এই পয়েন্টের সাথে ইকুইভ্যালেন্ট আলফা হচ্ছে আলফা 19, এই পয়েন্টের সাথে ইকুইভ্যালেন্ট বিটা হচ্ছে বিটা 97.5, এটা এখানে আসছে। ইজ দ্যাট ক্লিয়ার নাও? ইয়েস স্যার। এই পয়েন্টের সাথে আমার লিকুইড ছিল এটা, আর এই পয়েন্টের সাথে আমার সলিডের ইয়ে ছিল এটা, রাইট? সেইভাবে সেম ওয়েতে এই পয়েন্টের করেসপন্ডিং আলফা হচ্ছে আলফা 19, পয়েন্টের করেসপন্ডিং বিটা হচ্ছে বিটা 97.5, সেটাই আসছে। যখন আমি কুল করব I will get this 97 alpha 19 and beta 97.5, and whenever I mix this up and heat it, then I will get L 61.19. Okay, clear? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। Okay. স্যার So yes, এটা কোন চ্যাপ্টার? এটা কোন চ্যাপ্টার? এটা ফেজ ডায়াগ্রাম চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5 সম্ভবত বইয়ের। স্যার সিঙ্গারের বইয়ের? সিঙ্গার বই করতে আসলে অ্যাবনারের বই, সরি স্যার, সরি। সিঙ্গার তো মেকানিক্স অফ সলিডের বই। ওকে, ওখানে ওই বইয়ের মধ্যে ছোট ছোট করে অনেক কিছু লেখা আছে। ওকে, সো ওখান থেকেই জাস্ট ইম্পর্টেন্ট দেখে এটাকে পিক করে স্লাইড বানানো হয়েছে। সো ইউটেকটিক পয়েন্টের যদি আমি বের করি, ইফ আই সি দ্য ইউটেকটিক পয়েন্ট প্রপারলি, দেন আই, এখানে যদি আমি একটা লাইন টানি, সো আই ক্যান সি টু রিজনস, একটা হচ্ছে before eutectic point and after eutectic point. So before eutectic point is called hypoeutectic alloys, and after one is called hypereutectic alloys. Okay, ultimately this is alloy, right? Ultimately তো আমি alloy তৈরি করছি, তাই না? দুটো কম্পোনেন্ট আমি মিক্সড করছি, মিক্স করে I am trying to find a new component, that is why that is what is called alloy, right? So এই alloy এর মধ্যে eutectic point এর previous composition যদি বানানো হয়, তাহলে পরে সেটাকে বলা হবে হাইপোইউটেকটিক অ্যালয়। এন্ড যখন এটার পরে এটার চেয়ে বেশি কম্পোজিশনে যখন বানানো হয় তখন সেটাকে বলা হবে হাইপারইউটেকটিক অ্যালয়স। ওকে, okay, so microstructural development. So if I take microstructure development at any composition, then I can actually see how these are actually behaving. So what we did, we take different compositions, আমরা ডিফারেন্ট কম্পোজিশনে আমরা মাইক্রোস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখব। সো ফার্স্ট হচ্ছে যে আমরা 2% যদি টিন দেখি সেটাতে একটা দেখব, দেন উইল সি অ্যারাউন্ড কত 10% একটা দেখব। ওকে, দেন উইল সি another one at 61.9%. Okay,
then we can also see in different 30%. So each of this percentage তোমার এই মাইক্রোস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। সো যদি ফার্স্টে আমরা দেখি যে 2% এ কি অবস্থা দাঁড়ায়, if we see it, if we take the 2%, 2% অ্যালয় যদি আমরা নেই, কম্পোজিশনটা যদি নেই, তাহলে আমরা কি করব, হাই টেম্পারেচারে where everything is liquid, right? Everything is liquid. From here এই টেম্পারেচারে কি হবে, এই টেম্পারেচার আলফা will start production, right? আলফা তৈরি হওয়া শুরু করবে। ওকে, সলিড হওয়া শুরু করবে এই পয়েন্টগুলোতে। যখন এই পয়েন্টটা রিচ করবে তখন সলিড হওয়া শুরু করবে, বিকজ ইট হ্যাজ কাম ইন দি আলফা রিজিয়ন। সো আলফা এখানে ডেভেলপমেন্ট করা শুরু করেছে। ওকে, দেন আফটারওয়ার্ডস যখন এটা নিচে চলে যাবে, একদম শেষ পর্যন্ত যখন যাবে, তখন এর পুরোটাই আলফা থাকবে, দেয়ার উইল বি নো লিকুইড পোর্শন। Okay, so from liquid it becomes liquid plus alpha, then it becomes alpha. Okay, বুঝা গেছে? জি স্যার। এখন আমরা আবার আরেকটা it's almost 10% I guess, মোটামুটি 10% বলা যায়। 10% যদি বলি তাহলে পরে এইখানে যদি আমরা আঁকি, এখানে একটু আমি আগের দিন দেখেছিলাম 5টা, এখানে 3টা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি আঁকি তাহলে পুরোটাই লিকুইড, রাইট? পুরোটাই লিকুইড না? রাইট, লিকুইড। স্যার So পুরোটাই liquid. So afterwards here what is here? Here is alpha plus লিকুইড প্লাস আলফা। liquid, right? Alpha plus liquid. So liquid এর মাঝে ছোট ছোট alpha development শুরু হয়েছে। আবার যখন এখানে আসছি, এখানে fully alpha. Okay? এখানে যখন আসবো এখানে fully alpha. আবার যখন এইখানে আসবো তখন আমি কি দেখতে পাবো, এখানে কিন্তু আলফা প্লাস বিটা রিজিয়ন। সো এখানে কিন্তু ছোট ছোট বিটা রিজিয়ন ক্রিয়েট হয়েছে, আগেরটার উপরেই ছোট ছোট বিটা রিজিয়ন ক্রিয়েট হয়েছে। সো দিস মেক্স অ্যানাদার ডিফারেন্ট মাইক্রোস্ট্রাকচার। ওকে, সো আমাদের আগে কি ছিল, লিকুইড থেকে লিকুইড প্লাস আলফা থেকে আলফা, বাট হিয়ার লিকুইড থেকে লিকুইড প্লাস আলফা, সেখান থেকে শুধু আলফা, সেখান থেকে আবার আলফা প্লাস বিটা। ওকে, আমরা কি বুঝতে পারছি জিনিসগুলো? জি স্যার। ওকে, ওকে, আচ্ছা এটা একটু পরে যাই, এটাতে আসি আগে 30%. So if I take 30% of 10, then what happens, right? এখানে আরেকটা, এখানেও তারা ওই লিকুইডটা শো করে নাই, বাট উই ক্যান শো লিকুইডটা দিলে পুরোটাই লিকুইড, রাইট? সো লিকুইড থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আবার যখন এইখানে নিচ্ছি, এখানে কি হচ্ছে, লিকুইডের মধ্যে আলফা, রাইট? সেম ওয়েতে ওখানেই আছে। ওকে, লিকুইডের মধ্যে আলফা, দেন এই পয়েন্টটাতে কি হবে, এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি এটা একটা আইসোথার্মাল পয়েন্ট, রাইট? এটা কিন্তু আমার এই ইয়ের সাথে এটা কিন্তু আমার এই ইউটেকটিক পয়েন্টের সাথে মিলে গিয়েছে। ওকে, সো এখানে যেটা হবে, এখানে আলফা উইল বি, এখানে কি 19% নিয়েছে আলফা, ইয়েস আলফা 19 এন্ড লিকুইড 61.9 এর একটা মিক্সচার থাকবে, দ্যাট ইজ ওয়াই এল ইজ গিভেন 61.9 এন্ড আলফা 19 এর একটা মিক্সচার। ওকে, সো এই মিক্সচারটা এই এই 19% ক্রস করার পরে যতগুলোই আসবে, এই 19% ক্রস করার পর থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, 19% ক্রস করার পর থেকে 61.9 ক্রস করা পর্যন্ত যেই কম্পোজিশনই আমরা নিই না কেন, যেই কম্পোজিশনই নিই না কেন, এই এই মাইক্রোস্ট্রাকচারটা সেম থাকছে। ক্যান উই আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট? হ্যাঁ, আমরা কি এটা বুঝতে পেরেছি নাকি এখনো বুঝি নাই? বুঝছি স্যার।
এই 19% ক্রস করার পরে আমরা যেই কম্পোজিশনেই আমরা এটা এই কুলিং কার্ভটা বা মাইক্রোস্ট্রাকচারটা স্টাডি করি, এই লিকুইড হবে জিনিস স্যার এই 61.9 জিনিসটা এই জিনিসটা সব সময় থাকবে। ওকে, 19% ক্রস করার পরে 61.9% এর আগ পর্যন্ত আমরা যেই কম্পোজিশনই নেই এই জিনিসটা থাকবে, বিকজ ইট it corresponds with the eutectic point. ওকে, ইউটেকটিক পয়েন্ট থাকার কারণে এই জিনিসটা সবসময় থাকবে। এই কারণে এই ইউটেকটিক পয়েন্টের আগের পর্যন্ত সবসময় এটা থাকে বলে এটাকে বলা হয় প্রো ইউটেকটিক আলফা। স্যার এটা কি যে কোনো টেম্পারেচারের জন্যই এই স্টেটটা না না থাকবে স্যার? টেম্পারেচার তো এটা ফিক্সড, ইউ ক্যান সি টেম্পারেচার তো এটা ফিক্সড যে কোনো কম্পোজিশনের জন্য। 19% ক্রস করার পরে 61.9% যাওয়া পর্যন্ত 61.9 পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা যেই কম্পোজিশনেই এটা করি না কেন এই স্ট্রাকচারটা উইল রিমেইন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ তখন কল্ড প্রো ইউটেক। যতক্ষণ স্যার আইসোথার্মাল লাইনের উপর যতক্ষণ থাকবে ততক্ষণ এটা রাইট ফলো করবে। রাইট, যতক্ষণ না পর্যন্ত ইট রিচেস দিস ইউটেকটিক পয়েন্ট। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রো ইউটেকটিক আলফা। এই লাইনের উপর যতগুলো আছে সবগুলো হচ্ছে এরকম প্রো ইউটেকটিক আলফা। গট ইট? ইয়েস স্যার। ওকে, সো এটাকে ক্রস করার পরে যখন নিচে চলে আসবো তখন আই ক্যান সি যে বিটা আলফা তো আছে, আলফার উপরে একটা বিটা জেনারেট হতে থাকে, রাইট? ওকে, so this is the beta. So ultimately when it reaches down, এখান থেকে যখন যায় তখন কি হয়, বিটা পোর্শন বেড়ে যায়, আলফা পোর্শন আগের মতোই থাকে। ওকে, আলফা তো আমার ছেড়ে চলে আসছি, সো আলটিমেটলি ইট জাস্ট মিক্সিং আপ উইথ দি বিটা, সো বিটা পোর্শনটা এরকম দেখতে হয়। এগুলো কিন্তু অ্যাকচুয়াল, দিস আর অ্যাকচুয়াল মাইক্রোস্ট্রাকচারস। এই মেটালটা নেওয়ার পরে মাইক্রোস্ট্রাকচারটা এরকমই দেখায়। ওকে, ইউটেকটিক পয়েন্টের মাইক্রোস্ট্রাকচারটা এরকমই দেখায়। ওকে, এগুলো আমরা পরবর্তীতে আমরা এগুলা হয়তো দেখতে পাবো যখন ওই যে গতকালকের যেই সেশনাল হয়েছে সেই সেশনালে আই গেস কিভাবে স্যাম্পল তৈরি করতে হয় এবং কিভাবে সেটা ইচিং করতে হয় সেগুলো জানা গেছে, রাইট? স্যার ইয়েস, স্যার এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমরা এখানে পার্সেন্টেজ গুলা কিভাবে বুঝি স্যার? মানে এরকম এখানে তো আমরা যে মানে ল্যাবে যেটাতে আমরা যে একটা মানে মাইক্রোস্কোপে যে একটা সার্টেন এরিয়ার একটা পোর্শন দেখলাম, হুম ওখানে তো ম্যাটেরিয়াল ওয়াইজ ডিফারেন্স টুকু হুম আমরা তো ওখানে পার্সেন্টেজ হিসাবটা স্যার কিভাবে করি? খালি চোখে তো পার্সেন্টেজ বোঝা যাওয়ার কথা না। স্যার কোনো কম্পিউটার কোনো প্রোগ্রাম করে পার্সেন্টেজটা বের করে নাকি স্যার আলাদা কোনো মানে প্রসেস আছে সেখান থেকে হিসাব করে করা হয়? পার্সেন্টেজ তো তুমি কন্ট্রোল করছো। ওকে, তুমি যখন বালতির মধ্যে ডিটারজেন্ট ঢালতেছো কত পার্সেন্ট তুমি ডিটারজেন্ট দিবা সেটা তো তুমি কন্ট্রোল করছো, রাইট? জি স্যার। তারপর তো তুমি কাপড় ধুচ্ছো, ঠিক আছে? সো তোমার এখানে লেড দেওয়া আছে, কি পরিমাণ কি পার্সেন্টেজ ওয়েট তুমি টিন দিবে এটার মধ্যে সেটা তুমি কন্ট্রোল করছো। ওকে, জি স্যার। ওয়েটটা তো মানে মিক্সিং আপটা তুমি কন্ট্রোল করছো, তুমি তোমার পজিশন প্রসেসের মধ্যে ডিফাইন করে দিচ্ছ যে তুমি এত পার্সেন্টেজ দেখবা। আচ্ছা, তোমার কাছে যেটা এখন কনফিউশন হয়ে গেছে যে স্যার এই যে ধূপ করে 30%-এ গেলাম, ধূপ করে 60%-এ গেলাম, বলতেছি এটা সেটা, তাহলে পরে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে বাবা তুমি যখন এইটা হচ্ছে যে যখন এটা যারা তৈরি করেছে তারা প্রথমে লেডের মধ্যে 1% টিন দিয়ে দেখছে, তার মাইক্রোস্ট্রাকচার তারা স্টাডি করছে, তারপর 2%, 3%, এভাবে করে 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 তারা বেড়ায় বেড়ায় প্রত্যেকটা পয়েন্টে তারা দিয়ে দেখছে কিরকম হয়। দেওয়ার পরে দেন তারা মাইক্রোস্ট্রাকচার এবং সলিডাস লাইন ক্রিয়েট করে তখন এই জিনিসটা তৈরি হয়েছে, জেনারেলাইজ ফর্মুলায় গিয়েছে। এখন
তুমি যখন তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বলা হবে, আমি কিন্তু প্রথম থেকে বলছি যে আমরা কিন্তু এইটা ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং করছি বিকজ আমার একটা অ্যাপ্লিকেশন থাকবে, সেখানে আমি এই ম্যাটেরিয়ালটা ইউজ করব। ওই ম্যাটেরিয়ালের ডিজায়ার্ড প্রপার্টি যেরকম হবে আমাকে ওই জিনিসটাই তৈরি করতে হবে, রাইট? সো এখন ওই আমাকে ডাকটাইল ম্যাটেরিয়াল বানাইতে হবে নাকি বেশি হিট রেজিস্ট্যান্ট বানাইতে হবে নাকি বেশি টর্ক রেজিস্ট্যান্ট বানাইতে হবে, সেগুলো দিয়ে নিয়ে আমার কিন্তু জানতে হবে যে এত পার্সেন্ট টিন এবং এত পার্সেন্ট লেড থাকলে তার টাফনেস, হার্ডনেস, সলিবিলিটি এরকম হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এগুলো কিন্তু ডিফাইন্ড যে লেডের মধ্যে এত পার্সেন্ট টিন দিলে তোমার প্রোডাক্টটা এইরকম হবে, হিট রেজিস্ট্যান্ট হবে বা এটা মানে ডাকটাইল হবে। সো তুমি যখন ডাকটাইল ম্যাটেরিয়াল বানাতে যাবে তখন কিন্তু তোমার মাথায় এই জিনিসটা আসবে, আচ্ছা লেডের মধ্যে টিনের এত পার্সেন্টেজ যদি কম্পোজিশন থাকে তাহলে পরে তো সেটা ডাকটাইল হয়। সো লেটস সি, তাহলে পরে এটা দিয়ে দেখি কিরকম অবস্থা দাঁড়ায়। তখন তুমি ওই জিনিসটা তৈরি করে তখন তুমি তোমার ওই অ্যাপ্লিকেশনের জায়গায় এটা মেটালটা ইউজ করবা, কম্পোজিশনটা ইউজ করবা, ইউজ করার পরে দেন ইউ গেট দ্য ফিডব্যাক। আমি কি বুঝাতে পারছি? এই প্রত্যেকটা পয়েন্টে তারা প্রত্যেকটা কম্পোজিশনে জিনিসটা তৈরি করেছে এবং অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করার পরে তারা দেখেছে যে মাইক্রোস্ট্রাকচারটা এইভাবে ডেভেলপ করছে। তখন তারা একটা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসছে যে হ্যাঁ তাহলে পরে এই পার্সেন্টেজ থাকলে পরে এই 19%-এর বেশি আলফা পোর্শন পাওয়া যায় না, ওকে, আর 97.5-এর কমে বিটা পোর্শন পাওয়া যায় না। বুঝতে পেরেছি? জি স্যার। এখন আলফা আর বিটা কি স্যার? এখন তো প্রশ্ন আসতে পারে স্যার এত যে আলফা বলতেছেন বিটা বলতেছেন, এই যে জিনিস তো স্যার ওই সেই টিন আর লেডি, এটার মধ্যে আলফা বলেন বিটা বলেন এই বলেন সেই বলেন গামা কত কিছু আনতেছেন, এই আলফা বিটা গুলো কি অ্যাকচুয়ালি? আলফা বিটা গুলো হচ্ছে একটা মেটালের কিন্তু ক্রিস্টালাইজেশন ডিফারেন্ট হয়। ওই যে আমরা বলছিলাম না বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক, ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার হয় না, এটাই তো একটা আলফা, এটাই তো বিটা। ওকে, এই টিনেরই বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য ডিফারেন্ট দুইটা সলিডের মতো শো করে। ওকে, সো 19% পর্যন্ত আমার বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল থাকে, তারপর সেই ক্রিস্টালটা ভেঙে যায়, ভেঙে সেটা লিকুইডের সাথে মিশে অন্যরকম হয়ে যায়। ওকে, তারপর যখন এটাকে বাড়াতে 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 আমার যখন সেটা 97.5-এ আসে তখন সে ফেস সেন্টার কিউবিক ক্রিস্টালাইজেশন ক্রিয়েট হয়। বাই দিস টাইম এই ক্রিস্টালাইজেশন যদি কনসিডার করো, এই ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু তখন ট্রান্সফর্ম হচ্ছে আলফা থেকে বিটাতে। আমি কি বুঝতে পারছি নাকি কনফিউজ হয়ে যাচ্ছে? স্যার একটা কোশ্চেন। হুম, স্যার আলফা আলফা এবং আলফা প্লাস বিটা এই লাইন, এটার মধ্যে যে ইকুইলিব্রিয়াম লাইনটা আছে স্যার, এটার মধ্যে কি স্টেট এটা পারসিস্ট করছে? না স্যার, আলফা এবং আলফা প্লাস বিটা স্যার। এটা জি স্যার। এটা একটা মিক্সচার অফ সলিড, সলিড প্লাস সলিড মিক্সচার। ওকে, এটা তো লিকুইড, এটা একটা সলিড ক্রিস্টাল, এই যে এটা তো ছোট হয়ে গেছে বেশি, এটা একটা সলিড ক্রিস্টাল ধরলাম, এটা একটু বড় করে আঁকি, হ্যাঁ এটা একটা সলিড ক্রিস্টাল। তো এই দুইটার মধ্যে মাঝখানে যে পোর্শনটা সেটা হচ্ছে সলিড প্লাস সলিডের একটা মিক্সচার। ওকে, যখন এটা লিকুইডের সাথে আসে, যখন এটা লিকুইডের সংস্পর্শে আসে, এই লিকুইডের সংস্পর্শে আসে তখন এটা হবে আলফা প্লাস সলিড, আর যখন এটা লিকুইড সলিউশনে আসে তখন এটা বিটা প্লাস লিকুইড। ওকে, ইয়েস স্যার। সো ওই যে কম্পোজিশনের প্রশ্নটার কি অ্যান্সার পাওয়া গেছে? সো আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে 30% অফ কম্পোজিশনে আই ক্যান সি দ্যাট দেয়ার ইজ ওয়ান পয়েন্ট হুইচ ক্যান বি কল্ড অ্যাজ প্রোইউটেপটিক, এবং আলটিমেটলি যখন এটা একদম শেষ পর্যন্ত চলে আসে তখন হচ্ছে যে আমার আলফা এবং বিটার
একটা সলিড সলিউশন তৈরি হয়, আলফা এন্ড বিটার একটা সলিড সলিউশন তৈরি হয়, রাইট? নাও 61.9% এ কি হবে? 61.9% এ কিন্তু আমার এত ঝামেলা থাকবে না। যদি এখানে নেই তাহলে পরে হচ্ছে এখানে একটা লিকুইড থাকবে, আর এর মাঝে তার কোনো ফেজ নেই, সরাসরি এই ইউটেকটিক পয়েন্টের একটা ফেজ। এই ফেজে কি থাকবে? এই ফেজে আলফা প্লাস লিকুইড এন্ড বিটা প্লাস লিকুইডের একটা ইয়ে থাকবে, মানে লিকুইডের মধ্যে আলফা থাকবে, বিটাও থাকবে। সো লিকুইডের মধ্যে আলফা এবং বিটার একটা মিক্সচার কিন্তু এখানে যাচ্ছে। এই যে সাদা পোর্শনটাকে দিয়ে তারা আলফা বলছে এবং নীল পোর্শনটাকে দিয়ে তারা বিটা বলছে, আর মাঝখানে লিকুইডটা হচ্ছে 61.9। ওকে, তারপর যখন এটা পার হয়ে যায় তখন আবার শুধু আলফা প্লাস বিটাই থাকে, লিকুইড থাকে না। সো আলফা প্লাস বিটা থাকে। তো সাদা পোর্শন হচ্ছে আমার আলফা এবং নীল পোর্শনটা হচ্ছে বিটা। ওকে, এই যে সামথিং লাইক দিস। ওকে, সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সে প্রবলেমে বলা হচ্ছে what is the composition and relative amount of phases that constitute the eutectic microstructure? Eutectic microstructure এর ক্ষেত্রে কি কম্পোজিশন থাকে? For an alloy containing 30%, then we need to find out what's going on. Can you please excuse me? Sorry for the interruption. So my the question is given as 30% টিনের মধ্যে আমার রিলেটিভ অ্যামাউন্ট অফ আলফা ফেজ এবং সেই কম্পোজিশন গুলো বের করতে হবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইউটেকটিক পয়েন্টের কম্পোজিশন কিরকম হবে। সো ইউটেকটিক পয়েন্টের কম্পোজিশন কি হবে? ইউটেকটিক পয়েন্টটা আমরা নিলাম, সেখান থেকে আমি দুটো একটা হরিজন্টাল লাইন টানতে হয়, তাই না? হরিজন্টাল লাইন টানলে সো ইউটেকটিক পয়েন্টের আলফার পার্সেন্টেজ হচ্ছে 19 এবং এটার পার্সেন্টেজ হচ্ছে 97.5। সো ওয়েট যদি আমি বের করতে চাই তাহলে কি আর এবং এস যদি নেই তাহলে পরে আলফার ওয়েটেজ বের করতে গেলে এস ডিভাইডেড বাই আর প্লাস এস। সো এস ডিভাইডেড বাই আর প্লাস এস। সো এস কত? এস হচ্ছে 97.5 মাইনাস 61.9 ডিভাইডেড আর প্লাস এস কত? আর প্লাস এস হচ্ছে 61 থেকে 97 থেকে 19। ওকে, আর প্লাস এস, সো 45.3। আবার যদি আমি বিটার বের করতে চাই তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এস। সো আর কত? আর হচ্ছে 61 থেকে 19 বিয়োগ আর প্লাস এস তো আমি আগের মধ্যে 97.5 থেকে 19 বিয়োগ পার্সেন্টেজ। ওকে, সো 30% এর ক্ষেত্রে কি হবে? 30% এর ক্ষেত্রে এই যে আমি টানার পরে যখন এইটুকু নিয়ে যাব তখন সেটা আর এস এই পুরোটা। ওকে, বলেছে what are the relative amount of alpha and beta phases present at the eutectic temperature 30% এর জন্য। সো এখানে আর এস আগেরটা কিরকম ছিল? আগেরটা ছিল এইটুকু, এখন হচ্ছে 30% যে শিফট হবে, জাস্ট আর কিছুই না। সো 30% যে শিফট হয়েছে। ওকে, সো এটা বের করতে গেলে এই আলফা বের করতে গেলে এস ডিভাইডেড বাই আর প্লাস এস, আর যদি বিটা বের করতে চাই তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এস, সেম ওয়ে। ওকে, আর যখন বলেছে যদি ইউটেকটিক এন্ড প্রো ইউটেকটিক আলফা যদি বের করতে হয় তাহলে কি হবে? তার মানে হচ্ছে আমার এন্ড পয়েন্টটা এই পর্যন্ত না যেয়ে এই পর্যন্ত যাবে। ওকে, এই পর্যন্ত যাবে। সো আর প্লাস এসটা চেঞ্জ হয়েছে খালি। ওকে, so once I give you this once I give you this slide, you go through it up to today. ওকে, আমরা আজকে এই পর্যন্তই থাকবো, এরপরে যা আছে এটা নেক্সট ক্লাসে একটু শেষ করে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো এই যে প্রবলেমটা আছে, দিস টাইপ অফ প্রবলেম উইল কাম ইন দি এক্সাম। ওকে, তো সেই সব ক্ষেত্রে এক্সকিউজ মি স্যার, হ্যাঁ স্যার গতকালের স্লাইডটা কি দিয়েছেন স্যার?
না একসাথে দিয়ে দিব না, সমস্যা নেই। জি স্যার। আর ওই স্লাইডটা একটু ইনকমপ্লিট, পিছনের দিকে আরো কিছু স্লাইড যোগ হবে, একবারে বানানোর পরে তারপরে দিয়ে দিব না। ওকে, সো সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমগুলো, এরকম প্রবলেমগুলোই অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে। যখন প্রবলেম আসে তখন কিন্তু এই দেওয়া হয় না, এই ফেজ ডায়াগ্রাম কিন্তু দেওয়া হয় না, তখন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে যে পিভিএস এন্ড অ্যালয় সিস্টেম, তখন কিন্তু এটা নিজে থেকে এঁকে ফেলতে হবে। ওকে, আর যদি দেওয়া থাকে তা তো ফাইন, নো প্রবলেম। ওকে, অনেক সময় তারা কিন্তু এই জিনিসটা দেয় না। সো না আলটিমেট দেওয়া থাকলে স্যার ওই ডাটাগুলো পাবো কোত্থেকে, ওই সি আলফা সি বিটা? সি আলফা সি বিটা এগুলো তোমার স্ট্যান্ডার্ড জিনিস। ওকে, এগুলো স্ট্যান্ডার্ড জিনিস, আর এটা তো আমরা একবার করব না, অনেকবার করব। এখন এই প্রবলেমের সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলোর জন্য দেখা যায় যে এই জিনিসটা পুরোটা আঁকতেই হয়। তখন সেটা বলে যে যে সিস্টেমটা আঁকছো সেই সিস্টেমের উপরে এই এই প্রবলেমটা সলভ করো, এভাবে করে বলে দেয়। অনেক সময় দেয়, আর বেশিরভাগ সময় দিয়ে দেয়, কিন্তু অনেক সময় এভাবে কিন্তু আসে। ওকে, সো সো এই প্রবলেম গুলো বোঝার চেষ্টা করব, এবং ফেজ ডায়াগ্রাম থেকে কিভাবে আমার পার্সেন্টেজ অফ ওয়েটেজ এন্ড ফেজ পার্সেন্টেজ এগুলো বের করা যায় সেগুলো আমরা সব কুইকলি প্র্যাকটিস করে ফেলবো। ওকে, so this is for today.